এ আবার এখানে তৃণমূল ওখানে বিজেপি নয়। তিনি শুধু যখন হেমদাবাদে থাকেন তখন হয়ে যান ওবিসি, ইসলামপুরে আসলে হয়ে যান এসসি। 2014 সালে যে ভদ্রমহিলা ওবিসি সার্টিফিকেট নিয়ে পঞ্চায়েতে গেছে, 8 বছর পরে 10 বছর পরে তিনি আবার ইসলামপুরে এসে ওবিসি থেকে এসসি হয়ে গেছে, করমদিঘিতে এসে। যে না ইসলামপুর বললাম, ইসলামপুর থেকে সার্টিফিকেট বার করে দিলাম ওই জন্য। দিয়ে করমদিঘিতে এসে আগের বার ওবিসি হয়ে জিতেছিলেন, এবার আবার এসসি হয়ে জিতে নাকি এবার জেলা পরিষদের মেম্বার হয়ে, জেলা পরিষদের সভাধিপতি হয়ে। এসে বলবে আমি মন্দির তৈরি করব, তো এসে বলবে আমি মসজিদ তৈরি করব। এইটা কোনো রাজনীতি হতে পারে না। ভারতে একটা কেন 100টা মন্দির তৈরি হোক, ভারতে একটা কেন 100টা মসজিদ তৈরি হোক, কিন্তু আমরা জানি, আমরা বামপন্থীরা জানি, মন্দিরে গিয়ে পুজো করছেন যে শ্রমিক, মসজিদে গিয়ে নামাজ পড়ছেন যে শ্রমিক, তারা দুজন যখন মন্দির এবং মসজিদ থেকে বেরিয়ে এসে কারখানায় যাবেন, তারা দুজন যখন মন্দির এবং মসজিদ থেকে বেরিয়ে এসে হাতে হাতুড়ি ধরবেন, দুজনই যেন প্রতিদিন অন্ততপক্ষে 650 টাকা করে দৈনিক মজুরি পায়। এইটা বলার জন্য তাকিয়ে আছে লাল ঝান্ডা, এইটা বলার জন্য জেগে আছে লাল ঝান্ডা। এই লাল ঝান্ডার পাশে এসে আপনারা দাঁড়ান। এইটা কোনো রাজনীতি হতে পারে না। ও এসে বলবে আমি ইমাম ভাতা দেব, তো আরেকজন এসে বলবে আমি পুরোহিত ভাতা দেব। রাজনীতি হচ্ছে সেইটা, বিকল্প হচ্ছে সেইটা, যেটা আমরা বামপন্থীরা বলছি। মন্দিরের পুরোহিত ভাতা পেলে পাক, মসজিদের ইমাম ভাতা পেলে পাক, কিন্তু পুরোহিত এবং মসজিদের ইমাম দুজনের বাড়ির ছেলে মেয়ে প্রত্যেক বছর স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায় বসার সুযোগ পাক। এইটা হচ্ছে বামপন্থীদের বিকল্প। এই বিকল্পের পাশে আপনারা দাঁড়ান। রায় হয়েছিল, সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল অযোধ্যায় মন্দির তৈরি হবে। 140 কোটির দেশ ভারত। যে মানুষের রায় পছন্দ হয়েছে সেও মেনে নিয়েছে, যে মানুষের রায় পছন্দ হয়নি সেও মেনে নিয়েছে। রায় আসার পরে 6 মাসের মধ্যে, তখন লকডাউন চলছে, করোনা চলছে, ঘরে ঘরে মানুষ অসুস্থ, মারা যাচ্ছেন, খাবার নেই, ওষুধ নেই, চিকিৎসা নেই। সেই অবস্থায় মোদি গিয়ে মন্দির উদ্বোধন করে দিয়ে এসেছিল। সেই মন্দিরে কদিন আগে ঠাকুরের মূর্তি প্রতিষ্ঠা করা হলো। সুপ্রিম কোর্টের রায় এসছে, মন্দির তৈরি হয়েছে। কারোর বলার কিছু নেই, কিন্তু আপনাদের বলি, ওই মন্দির তৈরি যেদিন হয়েছে, যেদিন ওই মন্দিরে ঠাকুরের মূর্তি বসানো হয়েছে, সেদিন বাড়িতে আনন্দ করেছেন যে মানুষ, সেই মানুষকেও বলছি আপনিও আমাদের শত্রু নন। আপনাকে বলছি একবার ভেবে দেখুন, একবার এদেরকে প্রশ্ন করুন। সামনের বার যখন ওরা এসে আপনার কাছে ভোট চাইবে এই বলে যে অযোধ্যায় রাম মোদির জন্ম দেয়নি, মোদি গিয়ে রামের জন্ম দিয়ে এসছে, সেই বিজেপি নেতাকে জিজ্ঞেস করুন যে সুপ্রিম কোর্ট বলেছিল অযোধ্যায় মন্দির তৈরি করতে, সেই সুপ্রিম কোর্ট 2016 সালে বলেছে সম কাজে সম বেতন দিতে হবে। কন্ট্রাকচুয়াল কর্মীর মাধ্যমে, কন্ট্রাকচুয়াল লোক নিয়োগের মাধ্যমে মানুষকে লুট করা যাবে না। আজকে পশ্চিমবঙ্গে আপনি দেখবেন এনবিএসটিসি থেকে শুরু করে, বিভিন্ন পঞ্চায়েত পুরসভা থেকে শুরু করে, স্কুলের প্যারাটিচারের চাকরি থেকে শুরু করে, এমনকি পুলিশের চাকরির নামে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ, সমস্ত হচ্ছে কন্ট্রাকচুয়াল চাকরি। কোনো বাধা ধরা মাইনে নেই। একই কাজ করার জন্য একজন পার্মানেন্ট কর্মী পান 30,000 টাকা, সেই কাজ করছে কন্ট্রাকচুয়াল কর্মী 5,000 টাকা, 6,000 টাকা মাইনে। আর এদিকে কেন্দ্রের সরকার ব্যাংক থেকে শুরু করে, বিএসএনএল থেকে শুরু করে, রেল থেকে শুরু করে, যা যা আছে কন্ট্রাকচুয়াল চাকরি। সুপ্রিম কোর্টের রায়ে এরা মন্দির তৈরি করে দেবে রাতারাতি। একজনকে মন্দির তৈরি করতে দেখলে আরেকজন মন্দির তৈরি করে দেবে রাতারাতি। কিন্তু সেই সুপ্রিম কোর্ট বলেছিল কন্ট্রাকচুয়াল লোক নিয়োগের নামে মানুষকে লুট করা যাবে না, এক কাজ করার জন্য সবাইকে এক মজুরি দিতে হবে। সেই আইন না মোদি করেছে, না মমতা ব্যানার্জি করেছে। বামপন্থীরা দায়িত্ব পেলে, যদি বামপন্থীদেরকে ভরসা করেছে নতুন যে সরকার তৈরি হবে, আগের মতো 2004-এর মতো নতুন সরকারে যদি বামপন্থীদের দাঁড়িয়ে দূরে কথা বলার ক্ষমতা তৈরি হয়, তাহলে জানবেন ভারতের এই নতুন সরকার সবার আগে সম কাজের সম বেতনের আইন তৈরি করবে। রামলালার মন্দির তৈরি হওয়ার জন্য যে মানুষ আবির খেলেছেন, মসজিদে গিয়ে যে মানুষ নামাজ পড়েছেন, সেই মানুষও দেখবেন নতুন সরকার তৈরি হওয়ার পরে বামপন্থীদের চেষ্টায় সেই মানুষের চাকরিটা পার্মানেন্ট হলো, তার 5,000 টাকা মাইনেটা 30,000 টাকা 35,000 টাকা হলো, তার পেনশন তৈরি হলো, তার প্রভিডেন্ট ফান্ড তৈরি হলো। এইটা হচ্ছে বামপন্থীদের বিকল্প। বামপন্থীদের বিকল্প কণ্ঠস্বর। এই কণ্ঠস্বরের পাশে আপনারা দাঁড়ান। আর আপনাদের বলছি, তৃণমূলের এই যে লুট, তৃণমূলের ক্ষমতা ছিল না পঞ্চায়েত থেকে শুরু করে এই লুটের রাজত্ব চালাতে,
যদি কতগুলো সরকারি অফিসারগুলো ওদের এই লুটের কাজে ওদের দোষর না হতো। আমরা এখন এদেরকে নিয়ে ব্যঙ্গ করি। আগে কোনোদিন এই জিনিস কল্পনা করতে পারতাম না। তৃণমূল আসার পরে দেখলাম এই একই লোক দেখবেন কৃষ্ণ কল্যাণী রায়গঞ্জে বিধানসভার ভেতর ঢুকলে হয়ে যায় বিজেপি, বিধানসভার বাইরে আসলে সে আবার হয়ে যায় তৃণমূল। মুকুল রায় যখন কৃষ্ণনগরে থাকে তখনও হয়ে যায় তৃণমূল, আবার কলকাতার বিধানসভার ভেতর ঢুকে হয়ে যায় বিজেপি। এই অবধি আমরা দেখেছিলাম। দেখে ভাবতাম বাবা রাজনীতিকে এত নোংরা করে দিল এই কৃষ্ণ কল্যাণী। রায়গঞ্জে বসে লোককে বলছে আমি তৃণমূল, আর পশ্চিমবাংলায় কলকাতায় গিয়ে স্পিকারকে বলছে আমি বিজেপি। রাজনীতির নামে এই সার্কাস করছে। এই অবধি তো দেখে নিয়েছিলাম। এইখানে আপনাদের গৌতম পালের বউ পম্পা পাল, সে আবার নতুন উদাহরণ তৈরি করলো। এ আবার এখানে তৃণমূল ওখানে বিজেপি নয়। ইনি শুধু যখন হেমদাবাদে থাকেন তখন হয়ে যান ওবিসি, আর ইসলামপুরে আসলে হয়ে যান এসসি। 2014 সালে যে ভদ্রমহিলা ওবিসি সার্টিফিকেট নিয়ে পঞ্চায়েতে গেছে 8 বছর পরে 10 বছর পরে তিনি আবার ইসলামপুরে এসে ওবিসি থেকে এসসি হয়ে গেছে। করমদিঘিতে এসে গিয়ে না ইসলামপুর বললাম, ইসলামপুর থেকে সার্টিফিকেট বার করে দিলাম ওই জন্য। গিয়ে করমদিঘিতে এসে আগের বার ওবিসি হয়ে জিতেছিলেন, এবার আবার এসসি হয়ে জিতে নাকি এবার জেলা পরিষদের মেম্বার হয়ে জেলা পরিষদের সভাধিপতি হয়ে গেছেন। আমরা বলছি এর বিরুদ্ধে যা মামলা তো হয়েছে, আপনাদের বলি এই প্রতারণা শুধুমাত্র একটা বিরোধী দলের প্রতি প্রতারণা। এই যে এসসি রিজার্ভেশন, ওবিসি রিজার্ভেশন, তপশিলি জাতি উপজাতি মানুষের জন্য, তপশিলি সমাজের মানুষের জন্য রিজার্ভেশন, এই রিজার্ভেশনের মানেটা কি? সমাজের সবচেয়ে পিছিয়ে পড়া মানুষ বামফ্রন্ট সরকার যেদিন তৈরি করেছিল এই পঞ্চায়েতে তপশিলি সমাজের জন্য রিজার্ভেশন, পঞ্চায়েতের মহিলাদের জন্য রিজার্ভেশন, ভারতে কেউ কল্পনা করতে পারতো না। বামফ্রন্ট করেছিল কেন? সমাজের সবচেয়ে পিছিয়ে পড়া অংশের মানুষ তারা যেন সারা জীবন খালি ভোট দিয়ে যাবেন, অন্যের খিদমত খাটবেন তা না হয়, তারা যেন তার গ্রাম পরিচালনা, তার জেলা পরিচালনার কাজে, তার রাজ্য পরিচালনার কাজে তারা নেতৃত্ব দেন। এইটা করার জন্য বামফ্রন্ট এই আইন চালু করেছিল। আজকে এই পম্পা পাল একটা জাল সার্টিফিকেট বানিয়ে সভাধিপতি হয়ে বসে গেল, এসসি সার্টিফিকেট বানিয়ে, মানে সে খালি চুরি করলো, চিটিংবাজি করলো, তারা তৃণমূল মানে চোর চিটিংবাজ, নতুন করে বলার কিছু নেই। কিন্তু এই করমদিঘি হতে পারে, হেমদাবাদ হতে পারে, দালখোলা হতে পারে, রায়গঞ্জ হতে পারে, উত্তর দিনাজপুরের যে একজন রাজবংশী পরিবারের আমাদের মা, রাজবংশী পরিবারের আমাদের কোনো বোন, যার হয়তো তৃণমূল থেকে গিয়ে যার হয়তো আজকে জেলা সভাধিপতি হওয়ার সুযোগ ছিল, রাজবংশী পরিবারের সেই মা সেই বোনের অধিকার কেড়ে নিল এই তৃণমূল কংগ্রেসের চোর এমএলএ চোর বউ। দেখবেন যদি এদের প্রতারণা হয়ে থাকে, আপনাদের মনে থাকবে গত বছর লোকসভার আগে তখন জামিরদার নেতৃত্বে আমরা ডিওয়াইএফআই করতাম, আমার মনে আছে 2019-এর লোকসভার আগে যখন আসতাম উত্তর দিনাজপুরে কি পাশে কোচবিহারে, আলিপুরদুয়ারে, বিশেষ করে রাজবংশী মানুষ যেখানে বেশি বসবাস করেন এই সমস্ত এলাকাতে, পাড়ায় পাড়ায় শুনতাম বিজেপি থেকে গিয়ে নাকি ওখানে ফর্ম ফিল আপ করানো হচ্ছে। কিসের ফর্ম ফিল আপ? না বলছে মোদিজি যদি আর একবার জিতে, মানে তার আগে 2014 জিতেছেন, যদি আর একবার জিতে 2019-এ জিতে যদি এবার প্রধানমন্ত্রী হতে পেরেছেন, নাকি ইন্ডিয়ান আর্মিতে নাকি রাজবংশী পরিবারের যুবকদের জন্য আলাদা রেজিমেন্ট তৈরি হবে, তার নাম হবে নারায়ণী সেনা রেজিমেন্ট। আগেকার রাজ পরিবারের সময় যে নারায়ণী সেনা ছিল সেই নামে নাকি নারায়ণী সেনা রেজিমেন্ট তৈরি করবে নরেন্দ্র মোদী। সেখানে খালি রাজবংশী পরিবারের ছেলেমেয়েরা কাজ পাবে। পাড়ায় পাড়ায় এই বলে সই সংগ্রহ করেছিল, এলাকায় এলাকায় এই বলে সই সংগ্রহ করেছিল। আজকে জিতে আসলো মোদী, 5 বছর সরকার চালালো, যা ছিল তা বেঁচে দিল। কিন্তু বলুন তো, বিজেপির লোক আসলে জিজ্ঞেস করবেন কলার ধরে, কোথায় সেই নারায়ণী সেনা রেজিমেন্ট? পাড়ায় পাড়ায় ফর্ম ফিল আপ করে বলেছিল রাজবংশী বাড়ির ছেলেদেরকে ওখানে কাজ দেবো। এই আপনাদেরকে বলছি, সুযোগ পেয়ে দুটো দল কিরকমভাবে ঠকিয়েছে আপনারা জানেন। আমরা বামপন্থীরা যখন সুযোগ পেয়েছি সাধ্যমতো কী করার চেষ্টা করেছি, আগামী দিনে কী করতে চাই তাও আপনারা জানেন। আপনাদের কাছে আবেদন থাকলো, আপনারা সব কিছু বিচার করবেন। বিচার করে যদি মনে করেন বামপন্থীদের কথা ঠিক, এই লড়াই আপনারা বামপন্থীদের পাশে থাকবেন, খেটে খাওয়া মানুষের লড়াইয়ের পাশে থাকবেন। খেটে খাওয়া মানুষের লড়াই, আপনাদের সমর্থন, আপনাদের ভালোবাসায় অবশ্যই জয়ী হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। নমস্কার।